পরবর্তী চ্যাপ্টার হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার, ইতিহাসের 5ম চ্যাপ্টার, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক মানে হচ্ছে খ্রিস্টপূর্ব যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগের সময়ের কথা। যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগের সময়ের কথা এই চ্যাপ্টার আলোচনা হবে। সেই সময় ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিষয়বস্তু আমরা এই চ্যাপ্টারে জানতে পারবো। আচ্ছা, কি জানবো? বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থা মানে এই সময় ভারতবর্ষে রাষ্ট্র মানে দেশ, দেশের কিরকম ব্যবস্থা ছিল সেইগুলো সম্পর্কে জানবো। এবং ধর্মের বিবর্তন, এই সময় কিছু ধর্মের নতুন ধর্ম বা কিছু ধর্মের কিছু পরিবর্তন হয়েছিল ভারতবর্ষের, ভারতীয় উপমহাদেশে দেখা গিয়েছিল, সেইগুলো জানবো। এবং মূলত উত্তর ভারতের বিষয়বস্তুটা আমরা এখানে আলোচনা করব। এই রাষ্ট্র ব্যবস্থা বলো বা ধর্মের বিবর্তন, এটা মূলত উত্তর ভারতেই দেখা গিয়েছিল। তো এইগুলো এখানে আলোচনা হবে। বোঝা গেল? আচ্ছা, তোমাদের মধ্যে যারা ওইদিকে দেখছো ভিডিওতে, তাদের জন্য বলছি পরবর্তীকালে আমরা একটা অনলাইন ক্লাস শুরু করার পরিকল্পনা করেছি, যেখানে তোমরা প্রত্যেকটা বিষয়ের লাইভ ক্লাস, স্টাডি মেটেরিয়াল এবং নির্দিষ্ট চ্যাপ্টারের শেষে মক টেস্ট এগুলো পাবে, এবং একটা খুব রিজনেবল প্রাইসে তোমরা এটা পাবে। তো তোমরা যারা করতে আগ্রহী তারা নিচে কমেন্ট করে জানাবে। দেখো, এই চ্যাপ্টারের প্রথমে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে জন। তো জন কি? গ্রামের থেকে একটু বড় অঞ্চলকে বলা হতো জন। গ্রামের থেকে একটু বড় অঞ্চলকে বলা হতো জন। গ্রামের থেকে একটু বড় অঞ্চল। আচ্ছা, তাহলে জন কি বললাম? গ্রামের থেকে একটু বড় অঞ্চল। আস্তে আস্তে। আচ্ছা, গ্রামের থেকে একটু বড় অঞ্চলকে বলা হয় জন। এবার দেখো, এই জন, এবার আসি জনপদ। এই জন থেকেই পরবর্তীকালে জনপদের ধারণা এসেছে। তো জনপদ কি? কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বা কোনো একটা নির্দিষ্ট এলাকাতে যখন কোনো একটা জনগণেরা স্থায়ীভাবে থাকা শুরু করে, কোনো একটা এলাকায় যখন জনগণ স্থায়ীভাবে থাকা শুরু করে বা স্থায়ীভাবে বসবাস করা শুরু করে, সেই এলাকাটাকে বলা হতো জনপদ। কোনো একটা এলাকাতে যখন জনগণ স্থায়ীভাবে থাকা শুরু করে, তখন সেই এলাকাটাকে বলা হতো জনপদ। বোঝা গেল? তাহলে জনপদ কি হলো? কোনো একটা এলাকাতে কোনো নির্দিষ্ট এলাকাতে জনগণ যখন স্থায়ীভাবে বাস করত, তখন সেই এলাকাকে বলা হতো, কি বলা হতো? জনপদ। আচ্ছা, তাহলে দেখো, কোন একটা নির্দিষ্ট এলাকায় যখন জনগণ স্থায়ীভাবে থাকা শুরু করলো, তখন সেই এলাকাটাকে বলা হতো জনপদ। এখানে একটা নির্দিষ্ট গোষ্ঠীর বা নির্দিষ্ট জনজাতির মানুষেরাই থাকতো, একটা নির্দিষ্ট জনজাতির মানুষেরাই থাকতো। তাহলে এখানে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষেরা থাকতো। তাহলে দেখো, এই একটা এলাকা যেখানে জনগণ স্থায়ীভাবে থাকা শুরু করলো, সেটাকে বলা হচ্ছে জনপদ। এখানে একটা নির্দিষ্ট এলাকার লোকেরা থাকতো, এই নির্দিষ্ট জনগোষ্ঠীর লোকেরা থাকতো।
তাহলে সেটাকে বলা হচ্ছে জনপদ। তাহলে একটা গ্রামের থেকে একটু বড় অঞ্চল যেটা হচ্ছে জনপদ, যেটা হচ্ছে জন। একটা নির্দিষ্ট এলাকা যেখানে জনগণ স্থায়ীভাবে থাকছে তাকে কি বলা হচ্ছে? জনপদ। বেশ, এবার দেখো এই চ্যাপ্টারটা আমরা বলছি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের কথা। তো এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের প্রথম দিকে ভারতীয় উপমহাদেশে অনেকগুলো জনপদের কথা জানা যায়, অনেকগুলো জনপদ ছিল। এইবার এই জনপদগুলোর মধ্যে কিছু কিছু জনপদ ছিল যেগুলো খুব শক্তিশালী, এবং সেখানকার রাজারা অন্যান্য জনপদগুলোকে দখল করে বা অন্যান্য জনপদগুলোকে আক্রমণ করে দখল করে সেগুলো আরো তাদের সীমানা বাড়িয়েছিল, এবং সেই জনপদগুলো আরো বড় জনপদে পরিণত হয়। ছোট জনপদগুলো আর আশেপাশের এলাকাগুলোকে দখল করে, অন্যান্য জনপদগুলোকে দখল করে সেগুলো আরো বড় জনপদে পরিণত হয়। সেই বড় জনপদগুলোকে বলা হয় মহাজনপদ। তাহলে অনেকগুলো জনপদ ছিল, তার মধ্যে কিছু কিছু জনপদ ছিল শক্তিশালী, তারা অন্যান্য জনপদগুলোকে দখল করে আরো বড় জনপদ হলো, সেটাকে বলা হচ্ছে কি? মহাজনপদ। তাহলে কি হলো? মহাজনপদ কি হলো? কিছু জনপদ শক্তিশালী হয় এবং তারা কি করে, ধীরে ধীরে তাদের সীমানা কি হয়, তাদের সীমানা বেড়ে যায়। এবং তৈরি হয় মহাজনপদ। তৈরি হয় মহাজনপদ। তাহলে কিছু কিছু জনপদ যেগুলো শক্তিশালী হয়ে উঠেছিল এবং সেগুলো অন্যান্য অঞ্চলকে দখল করে, অন্যান্য জনপদকে দখল করে তাদের সীমানা বৃদ্ধি করেছিল, বড় তাদের এলাকাটা বাড়িয়েছিল, সেই সব জনপদগুলোকে বলা হতো মহাজনপদ। বেশ, এইবার এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে মোট 16টা মহাজনপদের কথা জানা যায়। 16টা মহাজনপদ ছিল। কটা ছিল? 16টা। নাম বলবো। আচ্ছা, এই 16টা মহাজনপদকে একত্রে বলা হতো ষোড়শ মহাজনপদ। এই 16টা মহাজনপদকে একত্রে বলা হতো ষোড়শ মহাজনপদ। 16টা থেকে ষোড়শ, 16টা মহাজনপদকে একত্রে বলা হতো ষোড়শ মহাজনপদ। তাহলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে কতগুলো মহাজনপদ ছিল? কতগুলো মহাজনপদ ছিল? 16টা। তাহলে খ্রিস্টপূর্ব আসছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে দাঁড়াও 16টি মহাজনপদ ছিল। তাহলে খ্রিস্টপূর্ব ভারতীয় উপমহাদেশে ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে 16টা মহাজনপদ ছিল। একে বলা হচ্ছে ষোড়শ মহাজনপদ। বোঝা গেল? এইবার এই 16টা মহাজনপদের মধ্যে এই 16টা মহাজনপদকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। কিছু কিছু মহাজনপদে রাজার শাসন ছিল, মানে রাজা শাসন করত, আর কিছু কিছু মহাজনপদ যেগুলোতে কোনো রাজা ছিল না, প্রজারাই নিজেদের মধ্যে থেকে একটা নির্দিষ্ট নিয়মে তারা পরিচালনা করত। তাহলে দু রকম তাহলে মহাজনপদ ছিল, একটা রাজার শাসন ছিল আর কিছু কিছু মহাজনপদে রাজার শাসন ছিল না। যে মহাজনপদগুলোর মধ্যে রাজার শাসন ছিল সেই মহাজনপদগুলোকে বলা হতো রাজতান্ত্রিক মহাজনপদ। যে মহাজনপদগুলোর মধ্যে রাজার শাসন ছিল সেই মহাজনপদগুলোকে বলা হতো কি বলা হতো? কি বলা হতো? রাজতান্ত্রিক মহাজনপদ। আর যে মহাজনপদগুলোর মধ্যে রাজার শাসন ছিল না সেগুলোকে বলা হতো অরাজতান্ত্রিক মহাজনপদ। তাহলে মহাজনপদগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, রাজতান্ত্রিক আর অরাজতান্ত্রিক। তাহলে মহাজনপদকে আচ্ছা দেখো, মহাজনপদগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রাজতান্ত্রিক অরাজতান্ত্রিক। বোঝা গেল? মাঝে কথা নয়। মহাজনপদগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, রাজতান্ত্রিক অরাজতান্ত্রিক। রাজতান্ত্রিকে কি ছিল? এইদিকে এইদিকে
রাজতান্ত্রিকে কি ছিল? রাজার শাসন ছিল। আর অরাজতান্ত্রিকে কি? রাজার শাসন ছিল না। কথা নয়, আমি যেটা বলছি সেটা শোন। আচ্ছা, এবার দেখো এই রাজতান্ত্রিক মহাজনপদগুলোর মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বা সব থেকে যেটা শক্তিশালী মহাজনপদ ছিল সেটার নাম হচ্ছে যেমন একটা মগধ। আর অরাজতান্ত্রিক যে মহাজনপদ এইগুলোর আর একটা নাম হচ্ছে অরাজতান্ত্রিক বা এটাকে বলা হয় গণরাজ্য। গণরাজ্য। অরাজতান্ত্রিক মহাজনপদগুলোকে আরেকটা নামে বলা হতো, সেটা হচ্ছে গণরাজ্য। অরাজতান্ত্রিক বা গণরাজ্য। এইরকম উদাহরণ হচ্ছে যেমন দুটো উদাহরণ পাওয়া গেছে, এক হচ্ছে মল্ল আর ব্রিজি বা বজ্জি। হ্যাঁ, তো দুটো রাজ্য। তাহলে গণরাজ্যের মধ্যে দুটো উদাহরণ আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে মল্ল আর একটা হচ্ছে ব্রিজি বা বজ্জি। দুটোই একই রাজ্য, নাম দুটো আলাদা, ব্রিজি বা বজ্জি। তাহলে রাজতান্ত্রিকের মধ্যে একটা উল্লেখযোগ্য রাজ্য কি বা একটা মহাজনপদ কি? মগধ। আর গণরাজ্যের মধ্যে দুটো উল্লেখযোগ্য হচ্ছে মল্ল আর ব্রিজি বা বজ্জি। বোঝা গেল? হ্যাঁ, বেশ। এই গণরাজ্যগুলোর মধ্যে কিন্তু কোনো রাজার শাসন ছিল না, এখানে প্রজারাই নিজেদের মধ্যে একটা নির্দিষ্ট নিয়মে তারা শাসন পরিচালনা করত। বোঝা গেল? এইবার এই মগধের রাজধানী, মগধের যে রাজধানী ছিল, ঠিক আছে যা। আচ্ছা দেখো, মগধের রাজধানী ছিল রাজগৃহ। মগধের রাজধানী ছিল প্রথমের দিকে রাজগৃহ, পরবর্তীকালে সেটা বদলে গিয়ে হয় পাটলিপুত্র। তো মগধের রাজধানী ছিল প্রথমের দিকে হচ্ছে রাজগৃহ, পরবর্তীকালে কি হয়েছিল? পাটলিপুত্র। বোঝা গেল? রাজগৃহ এবং পরবর্তীকালে পাটলিপুত্র। আর এইদিকে এই গণরাজ্যের মধ্যে যে মল্ল বা ব্রিজি বললাম, ব্রিজির মধ্যে এই ব্রিজি বা বজ্জি রাজধানীটা আমাদের জানতে হবে। ব্রিজি বা বজ্জি রাজধানী ছিল বৈশালী। ঠিক আছে, বৈশালী। তাহলে এই মগধের রাজধানী আর ব্রিজি বা বজ্জি রাজধানীটা আমাদের মনে রাখতে হবে। মগধের রাজধানী পাটলিপুত্র আর ব্রিজি বা বজ্জি রাজধানী বৈশালী। বোঝা গেল? এইবার এই যে গণরাজ্য দুটো বললাম মল্ল, এই মল্ল রাজ্যে যে জনগোষ্ঠী থাকতো তাদেরকে বলা হতো মল্ল জনগোষ্ঠী। আর ব্রিজি বা বজ্জি যে এই মহাজনপদে যারা থাকতো তাদেরকে বলা হতো বজ্জি জনগোষ্ঠী। এইবার হ্যাঁ, বজ্জি জনগোষ্ঠী। এইবার এই বজ্জিদের রাজধানী বৈশালী। বৈশালীর আশেপাশে যে সমস্ত বজ্জিরা থাকতো, বৈশালীর আশেপাশে যে সমস্ত বজ্জিরা থাকতো তাদেরকে বলা হতো লিচ্ছবি। হ্যাঁ, প্রশ্ন থাকে লিচ্ছবি কাদের বলা হয়, তাহলে কি বলতে হবে? যে বজ্জিদের রাজধানী বৈশালীর আশেপাশে যে সমস্ত বজ্জিরা থাকতো তাদেরকে বলা হতো কি? লিচ্ছবি। তাদেরকে বলা হতো লিচ্ছবি। বজ্জিদের রাজধানী বৈশালী, বৈশালীর আশেপাশে যে সমস্ত বজ্জিরা থাকতো তাদেরকে বলা হতো লিচ্ছবি। তাহলে বৈশালীর আশেপাশে আশেপাশে থাকা বজ্জি যাদেরকে বলা হতো লিচ্ছবি। বোঝা গেল? তাহলে বজ্জিদের রাজধানী কি? বৈশালী।
বৈশালীর আশেপাশে যে সমস্ত বজ্জিরা থাকতো তাদেরকে কি বলা হচ্ছে? লিচ্ছবি। তাহলে লিচ্ছবি কি একটা প্রশ্ন থাকে, তোমাদের এটা মনে রাখতে হবে। তাহলে এই পর্যন্ত কি কি দেখলাম? মহাজনপদ হচ্ছে 16টাকে বলা হচ্ছে ষোড়শ মহাজনপদ। ষোড়শ মহাজনপদকে আমরা দুটো ভাগে ভাগ করছি, রাজতান্ত্রিক, অরাজতান্ত্রিক। রাজতান্ত্রিকের রাজার শাসন ছিল, অরাজতান্ত্রিকের রাজার শাসন ছিল না। রাজতান্ত্রিকের মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে মগধ, আর অরাজতান্ত্রিকের মধ্যে হচ্ছে মল্ল বা ব্রিজি, এগুলোকে গণরাজ্য বলা হয়। দুটো রাজধানী, মগধের রাজধানী হচ্ছে রাজগৃহ, পরবর্তীকালে পাটলিপুত্র, আর বজ্জিদের রাজধানী হচ্ছে বৈশালী, আর তার আশেপাশে যারা থাকতো যেসব বজ্জিরা তাদেরকে বলা হতো লিচ্ছবি। বোঝা গেল? বেশ, এইবার এখানের মধ্যে দেখো এই যে এইটা হচ্ছে মগধ, যেটা উত্তর ভারতে, এখন যেটা বিহার সেই বিহারে অবস্থিত ছিল, এখন যেটা বিহার সেই বিহারে এই মগধ অবস্থিত ছিল। এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই 16টা মহাজনপদের মধ্যে মগধ ছিল সব থেকে শক্তিশালী। এবার প্রশ্ন হচ্ছে কেন মগধ সব থেকে শক্তিশালী হয়েছিল, সেই কারণটা আমাদের জানতে হবে। তো চলো দেখি। আচ্ছা, তো দেখো ষোড়শ মহাজনপদের মধ্যে মগধ শক্তিশালী হয়ে ওঠার কারণ দেখো ভালো করে। তো এইটা হচ্ছে পুরোটা মগধ, ঠিক আছে? তো দেখো মগধ এই জায়গাটা বা এই মহাজনপদটা, এদিকে এই মহাজনপদটা দেখো একদিকে পাহাড় আর অন্যদিকে নদী দিয়ে ঘেরা, তাই তো? পাহাড় আর নদী দিয়ে ঘেরা, ফলে বাইরে থেকে এই দিক থেকেও কেউ আক্রমণ করতে পারবে না, এই দিক থেকেও কেউ আক্রমণ করতে পারবে না। তাহলে মগধ পাহাড় এবং নদী দিয়ে ঘেরা ছিল, যার ফলে বাইরের আক্রমণ থেকে কি হতো? বেঁচে যেত। তাহলে 1 নম্বর মগধ শক্তিশালী হয়ে ওঠার কারণ কি? পাহাড় ও নদী দিয়ে ঘেরা। এইটা। আচ্ছা, 2 নম্বর দেখো এই যে এটা হচ্ছে মগধের পাশেই বয়ে গিয়েছে গঙ্গা নদী, এইটা হচ্ছে গঙ্গা নদী, ঠিক আছে? এইবার এই গঙ্গা নদীর উর্বর পলিমাটি, নদী মানে পলিমাটি, নদীর তীরে পলিমাটি থাকে, তো গঙ্গা নদীর উর্বর পলিমাটিতে খুব ভালো চাষবাস হতো। তো দেখো এই দেখো চাষবাস হচ্ছে, তো গঙ্গা নদীর উর্বর পলিমাটিতে খুব ভালো চাষবাস হতো। তাহলে চাষবাসের দিক থেকেও মগধ খুব, মানে কৃষিকাজের দিক থেকেও মগধ খুব ভালো ছিল। বোঝা গেল কেন ভালো ছিল? গঙ্গা নদীর উর্বর পলিমাটির জন্য এখানে চাষবাস ভালো হতো, পলিমাটিতে চাষবাস খুব ভালো হয়। তাহলে কি হলো 2 নম্বর? গঙ্গা নদীর উর্বর পলিমাটিতে কৃষিকাজ ভালো হতো। ধান, গম, এই সমস্ত কিছু, ধান হতো। আচ্ছা, এইবার দেখো এইদিকে পরবর্তী দেখো, পরবর্তী যেটা হতো, এই মগধের গভীর অরণ্য ছিল, মগধের প্রচুর গভীর অরণ্য বা বন জঙ্গল ছিল, সেই বন জঙ্গলে প্রচুর পরিমাণে হাতি পাওয়া যেত। মগধের জঙ্গলে প্রচুর পরিমাণে হাতি পাওয়া যেত, সেই হাতি রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করত, ফলে তারা শক্তিশালী ছিল। এই যে ছবিতে দেখতে পাচ্ছ, তো মগধের জঙ্গলে প্রচুর হাতি পাওয়া যেত, সেই হাতি তারা কিসের কাজে ব্যবহার করত? যুদ্ধের কাজে ব্যবহার করত। তাহলে 3 নম্বর হচ্ছে এইটা, মগধের জঙ্গলে হাতি পাওয়া যেত যা যুদ্ধের কাজে ব্যবহার হতো। তাহলে মগধের জঙ্গলে হাতি পাওয়া যেত যেটা কিসের কাজে ব্যবহার হতো? যুদ্ধের কাজে ব্যবহার হতো। পরবর্তী হচ্ছে 4 নম্বর, মগধে দেখো লোহা আর তামার খনি ছিল, লোহা আর তামার খনি ছিল। এবার সেই লোহা আর তামার খনি দিয়ে দেখতে পাচ্ছ বিভিন্ন অস্ত্রশস্ত্র তৈরি করা যেত, এই যে দেখো অস্ত্রশস্ত্র তৈরি হচ্ছে। তাহলে মগধের লোহা এবং তামার খনি ছিল, এবং সেই খনির থেকে লোহা এবং তামার মাধ্যমে তারা অস্ত্রশস্ত্র তৈরি করত, ফলে অস্ত্রশস্ত্রের দিক থেকেও মগধের রাজারা খুব মানে ভালো ছিল বা উন্নত ছিল। তাহলে লোহা আর তামার খনি ছিল, লোহা আর তামার খনি ছিল, তার সাহায্যে কি বানাতো?
কি বানাতো? অস্ত্র বানাতো, এবং যার ফলে যুদ্ধে তাদের সুবিধা হতো। বোঝা গেল? 5 নম্বর যে সুবিধাটা ছিল সেটা হচ্ছে মগধে এত কিছুর পরেও জলপথ এবং স্থলপথে ব্যবসা বাণিজ্য হতো। এই দেখো, ব্যবসা বাণিজ্য, জিনিসপত্র বেচা কেনা হচ্ছে। তাহলে মগধে জলপথ এবং স্থলপথে কি হতো? ব্যবসা বাণিজ্য হতো। এই এতগুলো কারণের জন্য তাহলে জলপথ ও স্থলপথে ব্যবসা, তাহলে দেখো এই 5টা কারণের জন্য, প্রথমত পাহাড় ও নদী দিয়ে ঘেরা ছিল, পরে বাইরে থেকে আক্রমণ হতো না। 2 নম্বর হচ্ছে গঙ্গা নদীর উর্বর পলিমাটি, কৃষিকাজ ভালো হতো। 3 নম্বর কি হতো? মগধের জঙ্গলে হাতি পাওয়া যেত, যা যুদ্ধের কাজে ব্যবহার হতো। 4 নম্বর হচ্ছে লোহার তামার খনি ছিল, যার সাহায্যে অস্ত্র বানাতো এবং যুদ্ধের কাজে সেগুলো কাজে লাগতো, যুদ্ধের সময় কাজে লাগতো। আর 5 নম্বর জলপথ এবং স্থলপথে ব্যবসা বাণিজ্যও ভালো হতো। এই কারণগুলোর জন্য 16টা মহাজনপদের মধ্যে মগধ হয়ে উঠেছিল সব থেকে শক্তিশালী। আর এই প্রশ্নটা, এই মগধ শক্তিশালী হয়ে ওঠার কারণ, এটা একটা বড় কোশ্চেন, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি, তো এটা খুব ভালো করে পড়তে হবে। তাহলে বোঝা গেল কিভাবে মগধ শক্তিশালী হয়ে উঠেছিল। তাহলে এটা তোমরা বাড়ি গিয়ে আজকেই পড়ে নেবে।